ধীরে ধীরে গরম হতে থাকা এই পৃথিবীতে একদিন কি রোমের মতো আমাদের সভ্যতাও ধ্বংস হয়ে যাবে? একদিন কি আমাদের শহরগুলো পরিণত হবে ধুলোর বাটিতে, আর ফেডারেল বিল্ডিংয়ের চিমনি সারাতে হবে নিজ হাতে? আজ আমরা এক ভয়ঙ্কর ভবিষ্যতের মুখোমুখি, আর সে ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছেন কার্ল ডেনিস তার কবিতায় দ্য গ্রিনহাউস এফেক্ট। এই ভিডিওতে আমরা জানব কবি কিভাবে ব্যঙ্গ, ইতিহাস আর বাস্তবতাকে মিলিয়ে তুলে ধরেছেন এক অদ্ভুত অথচ সম্ভাব্য পৃথিবীর চিত্র। কার্ল ডেনিস একজন প্রখ্যাত আমেরিকান কবি, যিনি বাস্তব জীবনের সমস্যাকে কবিতার মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে পারেন। এই কবিতায় তিনি তুলে ধরেছেন জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস প্রভাবের ফলে কিভাবে আমাদের সভ্যতা ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে। শুরুতেই আমরা কার্ল ডেনিস এই কবি সম্পর্কে জেনে নেব। কার্ল ডেনিস was born in St. Louis, Missouri, September 17, 1939. কার্ল ডেনিস 17 সেপ্টেম্বর 1939 সালে মিসৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। ডেনিস ওয়ার্ক is known for its quiet intelligence, meditative bent, and honest exploration of the times and trials of a certain segment of the American middle class. Quiet intelligence, শান্ত কিন্তু গভীর বুদ্ধিমত্তা। মেডিটেটিভ বেন্ট, ধ্যানমূলক ঝোঁক বা প্রবণতা। অনেস্ট এক্সপ্লোরেশন, সৎভাবে অনুসন্ধান করা। টাইমস অ্যান্ড ট্রায়ালস, সময় ও সংগ্রাম। সেগমেন্ট মানে অংশ, মিডল ক্লাস মধ্যবিত্ত শ্রেণী। ডেনিসের কাজ তার শান্ত বুদ্ধিমত্তা, ধ্যানমগ্ন প্রবণতা এবং আমেরিকান মধ্যবিত্তের একটি নির্দিষ্ট অংশের সময় ও সংগ্রামের সৎ অনুসন্ধানের জন্য পরিচিত। ডেনিস ওয়ার্ক স্ট্যান্ডস আউট ফর ইটস consistent ability to shape everyday speech patterns into a casually regular pentameter line. স্ট্যান্ডস আউটস আলাদা করে চোখে পড়ে, কনসিস্টেন্ট অ্যাবিলিটি ধারাবাহিক সক্ষমতা, এভরিডে স্পিচ প্যাটার্নস দৈনন্দিন কথাবার্তার ধরন, ক্যাজুয়ালি রেগুলার স্বাভাবিক অথচ নিয়মিত, পেন্টামিটার লাইন 5 মাত্রা ছন্দে গঠিত কবিতার লাইন। প্রতিদিনের কথ্য ভাষার ধরনকে স্বাভাবিক নিয়মিত পেন্টামিটার লাইনে রূপ দেওয়ার ধারাবাহিক ক্ষমতার জন্য ডেনিসের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। ডেনিস has also published a book of criticism, poetry as persuasion. ডেনিস একটি সমালোচনামূলক বইও প্রকাশ করেছেন, তার নাম হচ্ছে পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন, 2001 সালে। With its focus on the relationship between reader and writer, the book explores various methods of creating the voice of a poem, including the use of irony, the mock heroic and myth. ফোকাস মানে গুরুত্ব, রিলেশনশিপ সম্পর্ক, এক্সপ্লোরস অনুসন্ধান করা, মেথডস পদ্ধতি, ভয়েস অফ আ পোয়েম কবিতার ভাষা বা কণ্ঠস্বর, আয়রনি ব্যঙ্গ, মক হিরোইক নকল বীরত্বপূর্ণ কৌতুক, মিথ মানে পুরাণ বা মিথ বলা হয়। পাঠক ও লেখকের মধ্যকার সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে এই বইটি কবিতার কণ্ঠস্বর তৈরির বিভিন্ন পদ্ধতি অনুসন্ধান করে, যার মধ্যে রয়েছে ব্যঙ্গ, নকল বীরত্ব এবং পুরাণের ব্যবহার। ডেনিস আর্গুমেন্ট ফর পোয়েট্রি as fundamentally a kind of communication dependent upon compelling speakers, each augmented by sensitive close readings
of a range of poems and poets. দেখো, আর্গুমেন্ট মানে হচ্ছে মতবাদ বা বক্তব্য, ফান্ডামেন্টালি মানে মূলত, কমিউনিকেশন যোগাযোগ, ডিপেন্ডেন্ট আপন নির্ভরশীল, কম্পেলিং স্পিকার্স প্রভাবশালী বক্তা যারা, অগমেন্টেড মানে সমর্থিত বা শক্তিশালী করা হয়েছে, সেন্সিটিভ ক্লোজ রিডিংস সূক্ষ্ম পাঠ ও বিশ্লেষণ, রেঞ্জ অফ পোয়েমস অ্যান্ড পোয়েটস বিভিন্ন কবিতা ও কবির সমষ্টি। ডেনিশ কবিতাকে মূলত এক ধরনের যোগাযোগ হিসেবে দেখেন যা প্রভাবশালী বক্তাদের উপর নির্ভরশীল। এই মতবাদকে তিনি বিভিন্ন কবিতা ও কবির সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে সমর্থন করেছেন। এবার আমরা জানবো এই কবিতাটি সম্পর্কে, অ্যাবাউট দ্য পোয়েম দ্য গ্রিনহাউস এফেক্ট। দ্য পোয়েম ইন্টারোগেটস অ্যান্ড এস্টাবলিশেস দ্য থিম অফ এনভায়রনমেন্টাল কনসিয়েন্স। ইন্টারোগেটস মানে প্রশ্ন তোলে বা অনুসন্ধান করে, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করে, থিম মূল ভাবনা বা বিষয়বস্তু, এনভায়রনমেন্টাল কনসিয়েন্স পরিবেশ নিয়ে উদ্বেগ। এই কবিতাটি পরিবেশগত উদ্বেগের বিষয়টি প্রশ্ন তোলে এবং সেটিকে প্রতিষ্ঠিত করে। ইট প্রপোজেস হাউ পভার্টি উইল গ্রিপ পিপল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ইট প্রপোজেস এটা প্রস্তাব করে, হাউ কিভাবে পভার্টি উইল গ্রিপ পিপল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে দারিদ্রতা মানুষের জীবনকে গ্রাস করবে। এটা এখানে দেখানো হয়েছে। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, গ্রিপ মানে হচ্ছে গ্রাস করা বা আঁকড়ে ধরা, পভার্টি মানে দারিদ্রতা, প্রপোজ মানে প্রস্তাব করা। ডেনিশ ক্রিয়েটস অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইকোলজিক্যাল ইস্যুস through the implementation of visual imagery and demonstrates how global warming will contribute to the creation of a dystopian future for humanity. Creates awareness সচেতনতা সৃষ্টি করে, ইকোলজিক্যাল ইস্যুস পরিবেশগত সমস্যা, ইমপ্লিমেন্টেশন প্রয়োগ, ভিজুয়াল ইমেজারি মানে চাক্ষুষ কল্পচিত্র বা দৃশ্যের সাহায্যে অভিব্যক্তি, ডেমনস্ট্রেটস মানে তুলে ধরা বা দেখানো, গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন, আর ডিস্টোপিয়ান ফিউচার অন্ধকার ও বিপর্যয় ভবিষ্যৎ, হিউম্যানিটি মানব জাতি। ডেনিশ চিত্রধর্মী কাব্যিক ভাষা ব্যবহার করে পরিবেশগত সমস্যাগুলোর বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং দেখান কিভাবে গ্লোবাল ওয়ার্মিং মানবজাতির জন্য একটি অন্ধকার ভবিষ্যৎ তৈরি করবে। ইট ডিসকাসেস অ্যাবাউট দ্য এফেক্টস অন নেচার ক্রিয়েটেড বাই দ্য আনমাইন্ডফুল অ্যাক্টিভিটিস অফ হিউম্যানস। ডিসকাস মানে আলোচনা করা, এফেক্টস মানে প্রভাব, আনমাইন্ডফুল মানে অসচেতন বা না ভেবে কোনো কিছু করা, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যকলাপ। এটি মানুষের অসচেতন কর্মকাণ্ডের ফলে প্রকৃতির উপর হওয়া প্রভাব নিয়ে আলোচনা করে। দ্য অথর ইন হিজ পোয়েম in a very simple manner expresses that we humans are not worried about the issues of climate changes, as we all are unable to understand the severe effects on our planet, but the future will show the effect and the whole human civilization will be destroyed. এখানে বলা হয়েছে যে কবি খুব সরলভাবে কবিতায় প্রকাশ করেছেন যে আমরা মানুষরা জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো নিয়ে চিন্তিত নই, কারণ আমরা আমাদের পৃথিবীর উপর এর ভয়াবহ প্রভাবগুলো বুঝতে পারি না, কিন্তু ভবিষ্যতে এর ফল দেখা যাবে এবং সমগ্র মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। The author repeatedly says that we humans should acknowledge our role and start taking conscious efforts to prevent the inevitable damage on our environment. Repeatedly মানে বারবার, acknowledge স্বীকার করা, conscious efforts মানে সচেতন প্রচেষ্টা, prevent মানে প্রতিরোধ করা, inevitable damage অনিবার্য ক্ষতি,
বলছে যে কবি বারবার বলেন যে আমাদের উচিত আমাদের ভূমিকা স্বীকার করা এবং সচেতন প্রচেষ্টা শুরু করা, যাতে পরিবেশের অনিবার্য ক্ষতি রোধ করা যায়। এবারে আমরা এই কবিতার যে লাইন, আমরা এই কবিতার লাইন বাই লাইন আলোচনা করব। এই কবিতার টাইটেল তোমরা দেখেছো, দ্য গ্রিন হাউস এফেক্ট। মানে এই কবিতায় গ্রিন হাউস প্রভাবের কারণে ভবিষ্যতের এক সম্ভাব্য পৃথিবীর চিত্র আঁকা হয়েছে এই কবিতার মাধ্যমে, যে গ্রিন হাউসের প্রভাবের ফলে পৃথিবীর অবস্থা কি হতে পারে। কবি পরিবেশ বিপর্যয়ের সামাজিক অর্থনৈতিক পরিণতির কথা তুলে ধরেছেন। এবারে আমরা এই কবিতার প্রথম লাইন থেকে আলোচনা করি। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। গ্র্যাজুয়াল মানে ধাপে ধাপে বা ধীর গতিতে, ওয়ার্মিং মানে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ট্রেন্ড মানে প্রবণতা, উইল লাইকলি গো অন, লাইকলি মানে সম্ভবত, গো অন মানে অব্যাহত থাকা বা চলতে থাকবে। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির প্রবণতা সম্ভবত চলতেই থাকবে। গো অন, চলতেই থাকবে। কবির মতে পৃথিবীর তাপমাত্রা যে ধীরে ধীরে বাড়ছে, এই ধারা কিন্তু থামবে না, এই তাপমাত্রা বাড়তেই থাকবে, বরং চলতেই থাকবে। এটি গ্রিনহাউস প্রভাবের সরাসরি ফলাফল। যে গ্রিনহাউস গ্যাসের ফলে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে, এই তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আর কখনো থামবে না, এইভাবে কিন্তু চলতেই থাকবে। যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু এর ফল বা এর প্রভাব ভয়াবহ। And the grain belts begin to slide closer to the poles. গ্রেন বেল্টস মানে হচ্ছে শস্য উৎপাদন অঞ্চল, যেসব অঞ্চলে প্রচুর শস্য উৎপাদন হয়, যেমন প্রচুর পরিমাণে গম, ভুট্টা ইত্যাদি চাষ করা হয়, সেই সব এলাকাগুলো বোঝানো হয়েছে। গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড, স্লাইড মানে হচ্ছে সরে যাওয়া, যখন সরতে শুরু করে। ক্লোজার টু দ্য পোলস, পোলস বলতে এখানে উত্তর ও দক্ষিণ মেরু কথা বলা হয়েছে। বলছে যে দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস, আর শস্য উৎপাদন অঞ্চলগুলো ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে সরে যাবে। কেন না, উষ্ণতা বাড়ার কারণে প্রচলিত কৃষিক্ষেত্র আর আগের মতো উৎপাদনক্ষম থাকবে না বা আগের মতো উৎপাদন করতে পারবে না। ফলে এই অঞ্চলগুলো শীতল মেরুর দিকে সরে যাবে, যেখানে এখনকার তুলনায় জলবায়ু সহনীয় হবে। মানে এখনকার তুলনায় ওখানকার জলবায়ুটা অনেকটা সহনীয় হবে, ওই দিকটা চাষবাস হয়তো শুরু হবে। The plains states will be abundant as giant dust bowls. প্লেন স্টেটস বলতে আমেরিকার সমতল ভূমি বিশিষ্ট রাজ্য। প্লেন স্টেটস আমেরিকার সমতল ভূমি বিশিষ্ট রাজ্য। অ্যাবান্ডান্ট মানে পরিত্যক্ত হয়ে যাবে। ডাস্ট বাউলস মানে ধুলোময় মরুভূমির মতো এলাকায়, খরার ফলে যেখানে যদি চাষবাস না হয় কৃষি অযোগ্য হয়ে পড়বে, জমিগুলো চাষবাসের অযোগ্য হয়ে পড়বে। তাহলে কি বলছে লাইনটায়, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমতল রাজ্যগুলো বিশাল ধুলোর বাটির মতো পরিত্যক্ত হয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছে কৃষিযোগ্য জমিতে চরম খরা ও মাটির ক্ষয়ের কারণে সেসব অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ডাস্ট বাউল বলতে এমন এক পরিবেশ বোঝায় যেখানে বাতাসে ধুলোর ঝড় চলে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। জয়েন মানে যুক্ত হওয়া, গ্রেট পাওয়ার্স বলতে পরাশক্তি বা রাজনৈতিক বা অর্থনৈতিক শক্তিধর দেশ। গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা নতুন পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে, এরা আবার শক্তিশালী হয়ে উঠবে, গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা। উষ্ণায়নের কারণে বরফ গলে গেলে এই জমিগুলি কৃষি বা খনিজের জন্য ব্যবহারের উপযোগী হবে। যদি বিশ্ব উষ্ণায়ন হয় আর যদি বরফ গলে যায়, তাহলে এই গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার যে জমিগুলো, সেগুলো কৃষি ও খনিজের জন্য উপযুক্ত হয়ে যাবে, ব্যবহারের উপযোগী হবে। তখন এই অঞ্চলগুলো বিশ্বের অর্থনৈতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। Even if we play them off against each other for more aid, we will still be poorer
দেন উই আর নাও। প্লে অফ এগেনস্ট মানে একে অপরের বিরুদ্ধে খেলা, এখানে বলা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করা। এড মানে সাহায্য, পুরাণ মানে হচ্ছে আরো দরিদ্র। কি বলছে, ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার ফর মোর এড, আমরা যদি আরো সাহায্যের জন্য, মোর এড মানে আরো সাহায্যের জন্য পরাশক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করি, মানে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দিই, তবু আমরা এখনকার চেয়ে গরিবই থাকবো। উই উইল স্টিল বি পোরার দেন উই আর নাও, আমরা এখন যা আছি আমরা মানে তার থেকেও আরো বেশি আমরা হচ্ছে গরিব হয়ে যাব। উই উইল স্টিল বি পোরার দেন উই আর নাও। দেন উই আর নাও বলতে আমরা এখন যা গরিব আছি তার থেকে আরো বেশি আমরা আরো গরিবই হয়ে যাব। এমনকি যদি আমরা কৌশলে সাহায্য আদায়ের চেষ্টা করি, তবুও গ্লোবাল উষ্ণায়নের প্রভাবে আমাদের আর্থিক ও সামাজিক অবনতি রোধ করা সম্ভব হবে না। লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার। টিলেবল মানে হচ্ছে চাষযোগ্য, ডিয়ার মানে হচ্ছে মূল্যবান বা দুষ্প্রাপ্য। বলছে লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন বদলে যাবে। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, কারণ ভালো চাষযোগ্য জমি তখন খুবই দুষ্প্রাপ্য হবে, অর্থাৎ চাষযোগ্য জমি তখন খুঁজে পাওয়া যাবে না, মানুষের জীবন তখন বদলে যাবে। খারাপ আবহাওয়া এবং মাটির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ায় ভালো জমির চাহিদা বাড়বে, ফলে তা দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল হয়ে উঠবে। দ্য সুবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটিজ। দেখো, সুবার্বস মানে হচ্ছে শহরতলি বা শহরের বাইরের আবাসিক এলাকা। গিভ ওয়ে টু মানে জায়গা ছেড়ে দেওয়া। তাহলে দ্য সুবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটিজ, আবাসিক এলাকা কৃষি জমিতে পরিণত হবে। আবাসিক এলাকা কৃষি জমিতে পরিণত হবে, মানে আবাসিক অঞ্চলগুলো কৃষির জন্য ব্যবহার করা হবে, কারণ খাদ্য উৎপাদন জরুরি হয়ে পড়বে। যখন যেসব জায়গায় মানুষ বসবাস করে সেই সব জায়গাগুলো মানুষ চাষ করতে শুরু করবে, কারণ চাষযোগ্য জমিগুলো তখন আর এতটা উষ্ণায়নের ফলে, গ্রিনহাউস এফেক্টের ফলে সেই চাষযোগ্য জমিগুলো যখন আর ফসল ফলবে না, তখন মানুষ খাদ্য উৎপাদনের জন্য আবাসিক অঞ্চলগুলোকে তাতে চাষবাস করার জন্য উঠে পড়ে লাগবে। ফিল আপ এগেইন উইথ পিপল টু ফোর্ড টু ওন কার্স। কি বলছে যে দ্য সিটিজ ফিল আপ এগেইন উইথ পিপল টু ফোর টু ওন কার্স। ফিল আপ মানে ভরে ওঠা, টু ফোর টু মানে এতটাই গরিব যে, ওন মানে মালিক হওয়া। এটা কি বলছে, ফিল আপ এগেইন উইথ পিপল টু ফোর টু ওন কার্স। আবারও শহর ভরে উঠবে এমন মানুষে, ফিল আপ এগেইন উইথ পিপল এমন মানুষে ভরে উঠবে যারা গাড়ির কেনার সামর্থ্য রাখে না। মানে গরিব মানুষ শহরে ভর্তি হয়ে যাবে, যারা সেখানে একটা গাড়ি কেনার মতো পয়সাও থাকবে না। দারিদ্রতা এতটা বাড়বে যে মানুষ গাড়ি কেনার মতো অবস্থায় থাকবে না, তাই তারা আবার শহরে এসে বসবাস শুরু করবে, যেখানে কাজ ও সুযোগ কাছে থাকে। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। ওয়াকিং টু ওয়ার্ক বলতে হেঁটে কর্মস্থলে যাওয়া, ক্রাউডিং মানে ভিড় করা, ট্রলিজ মানে হচ্ছে ইলেকট্রিক ট্রাম বা ট্রলি বাস বলতে পারো। লোকে হেঁটে কাজে যাবে, ওয়াকিং টু ওয়ার্ক, লোকে হেঁটে কাজে যাবে। অর ক্রাউডিং অন ট্রলিজ মানে ট্রলিতে গাদাগাদি করে চলবে মানুষ। এখন যেমন ট্রেনে মানুষ ভিড় করে একসঙ্গে গাদাগাদি করে যেমন কাজে যায়, বলছে এইভাবে একটা চিত্র দেখা দেবে যে মানুষ শহরমুখী কাজ করতে যাবে ট্রেনে বাসে ভিড় করে করে। গাড়ি না থাকায় লোকজন হেঁটে বা জনপরিবহনের ভিড়ে কর্মস্থলে যাতায়াত করবে। কেউ কেউ হেঁটে হেঁটে কর্মস্থলে যাবে, আবার কেউ হয়তো এমন কিছু ভেহিকেল, এমন কোনো গাড়িতে যাবে বা ট্রেনে যাবে, ট্রামে যাবে, বাসে যাবে, যেখানে প্রচণ্ড ভিড়, গাদাগাদি করে ঠাসাঠাসি করে তারা কাজে যাবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইনড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। মুভ ডাউন মানে চলা বা হাঁটা, লাইনড উইথ সারি করে সাজানো, প্র্যাকটিক্যাল নাট ট্রিজ উপযোগী বাদামের গাছ।
বলছে আমরা হাঁটবো এমন রাস্তায়, উই উইল মুভ ডাউন স্ট্রিটস, আমরা হাঁটবো এমন রাস্তায়, লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, যেগুলোর পাশে বাদামের গাছ লাগানো থাকবে। আমরা হাঁটবো এমন রাস্তায় যেগুলোর পাশে বাদামের গাছ লাগানো থাকবে, অর্থাৎ যেসব গাছে ফল হয়, ফলদায়ী গাছ, সেই সমস্ত রাস্তা ধারে গাছ লাগানো থাকবে। কি বলতে চাইছে? যে সৌন্দর্যের পরিবর্তে প্রয়োজনীয়তা গুরুত্ব পাবে। আগে মানুষ রাস্তা দু সাইডে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম ফুলের গাছ লাগাতো, কিন্তু এতটাই মানুষের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে, ফলের প্রয়োজন হবে, যে মানুষ সৌন্দর্যের পরিবর্তে বিভিন্ন রকম ফলের গাছ লাগাবে। রাস্তার ধারে এখন আর শুধু শোভাময় গাছ থাকবে না, বরং খাদ্যদ্রব্য ফলানো যায় এমন গাছ লাগানো হবে। নট elms and oaks with vegetables crowding the front lawns. এলম অ্যান্ড ওকস মানে এলম গাছ, ওক গাছ তোমরা জানো, যেসব গাছগুলো রাস্তায় লাগানো হয় বা শোভা বৃদ্ধি করার জন্য বা শোভাময় বড় গাছ। ভেজিটেবল মানে সবজি, ক্রাউডিং মানে হচ্ছে গিজগিজ করা, ভিড়ে, ফ্রন্ট লনস মানে বাড়ির সামনে ঘাসের জায়গায় বলে ফ্রন্ট লন। তাহলে নট elms and oaks with vegetables crowding the front lawns. নট elms and oaks, আর থাকবে না এলম ও ওক গাছের মতো গাছ, বরং সামনের লনে ভরে থাকবে সবজির গাছ। মানে লন, ফ্রন্ট লন, বাড়ির সামনে যে লনগুলো শোভা বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সেখানে আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো জায়গা পড়ে থাকবে না, সেখানে সবজির চাষ করা হবে। বলছে যে আসবাব বা সৌন্দর্যের পরিবর্তে চাহিদা মেটাতে বাড়ির সামনে খাবার উৎপাদনের দিকে মনোযোগ দেওয়া হবে। The tax base will be too small to support the public buildings. ট্যাক্স বেস বলতে কর আদায়ের ভিত্তি, অর্থাৎ করদাতার সংখ্যা, মানে করের মাধ্যমে যে আয় হয়। সাপোর্ট মানে রক্ষণাবেক্ষণ করা। পাবলিক বিল্ডিং মানে সরকারি ভবন, যেমন গ্রন্থাগার, সিটি হল, এগুলোকে বলা হয় পাবলিক বিল্ডিংস। তা বলছে দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। কর থেকে আয় এতটাই কমে যাবে যে সরকারি ভবন রক্ষণাবেক্ষণ সম্ভব হবে না। এতটাই ট্যাক্স আদায় কমে যাবে যে সরকারি যে বিল্ডিংসগুলো আছে সেগুলোকে সারানো বা সেগুলোকে সৌন্দর্য বৃদ্ধি করা বা সেগুলোকে রক্ষা করা আর সম্ভব হবে না। অর্থনৈতিক সংকটের কারণে সরকার যথেষ্ট কর আদায় করতে পারবে না, ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো চালু রাখা কঠিন হবে। We will have to donate hours after work each week. আমাদের প্রতি সপ্তাহে কাজের পরে সময় দান করতে হবে। We will have to donate, আমাদেরকে দান করতে হবে, hours, সময়, after work each week, কাজের পরে, প্রত্যেক সপ্তাহে, মানে নিজেদের কাজকর্ম মেটার পরেও মানে সরকার বা দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে হবে। সরকার পক্ষে সবকিছু পরিচালনা করা সম্ভব না হওয়ায় সাধারণ মানুষকে স্বেচ্ছাশ্রম দিতে হবে। টু রেক দ্য লন অব দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। টু রেক মানে হচ্ছে ঝাড় দেওয়া বা পরিষ্কার করা। লন মানে হচ্ছে ঘাসে ঢাকা জায়গা, যেটা বাড়ির সামনে বা যে কোনো অফিসের সামনে থাকে যে লন। লাইব্রেরি অ্যান্ড সিটি হল সরকারি প্রতিষ্ঠান। বলছে যে গ্রন্থাগার ও সিটি হলের লন পরিষ্কার করার জন্য আমাদের ঝাঁটা হাতে নামতে হবে। টু রেক, আমাদেরকে পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে দ্য লন অব দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। যেহেতু সরকার পরিষেবার খরচ চালাতে পারবে না, নাগরিকদের এগিয়ে এসে নিজেদের শহর পরিষ্কার রাখতে হবে। টু টাক পয়েন্ট দ্য চিমনি অব দ্য ফেডারেল বিল্ডিং। দেখো, টাক পয়েন্ট মানে চিমনির ইটের ফাঁক নতুন মটার দিয়ে মেরামত করা। দ্য চিমনি অব দ্য ফেডারেল বিল্ডিং, ফেডারেল বিল্ডিং মানে রাষ্ট্রীয় সরকারি ভবন। বলছে ফেডারেল বিল্ডিং এর চিমনির গাঁথুনি সারাই করতে হবে। দ্য টাক পয়েন্ট দ্য চিমনি অফ ফেডারেল বিল্ডিং, ফেডারেল বিল্ডিং এর চিমনির গাঁথুনিকে সারাই করতে হবে। টাক পয়েন্ট মানে সারাই করা। সরকারি ভবন যাতে ধসে না পড়ে তার জন্য সাধারণ মানুষকেই উদ্যোগ নিতে হবে। এটি বোঝায় যে নাগরিক দায়িত্ববোধের প্রয়োজন বাড়বে। কি বোঝাচ্ছে? যে নাগরিকদের দায়িত্ববোধ কতটা প্রয়োজন,
সেটা ওই সময় বোঝা যাবে। If we don't want the place to fall like temples in Rome, যদি আমরা না চাই, if we don't want, যদি আমরা না চাই the place to fall, এই জায়গা কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, the place to fall, ধ্বংস হয়ে যাক, পড়ে যাক, like temples in Rome, রোমের মন্দিরগুলির মতো, অর্থাৎ রোমের মন্দিরগুলো যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, সেইভাবে আমাদের এই স্থানগুলো যাতে ধ্বংস না হয়ে যায়, যদি আমরা চাই, তাহলে কি করতে হবে? বলছে রোমের মতো প্রাচীন সভ্যতা একসময় পতিত হয়েছিল, একসময় ধ্বংস হয়ে গিয়েছিল, পড়ে গিয়েছিল। কবি সতর্ক করছেন যে আমরা যদি সচেতন না হই তবে আমাদের সভ্যতাও একইভাবে ধ্বংস হতে পারে। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, আমরা চাই না যে আমাদের শহরের চত্বরে ভেড়া চড়ুক। ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না, শিপ ভেড়া, টু গ্রেজ চড়ে বেড়াক, ইন আওয়ার স্কোয়ার্স, স্কোয়ার্স বলতে শহরের খোলা জায়গা বা খোলা চত্বর, খোলা জায়গায়, যে আমরা চাই না যে আমাদের শহর চত্বরে কোনো গবাদি পশু ঘুরে বেড়াক, অর্থাৎ ভেড়া ঘুরে বেড়াক। প্রাচীন রোমের পতনের পরে সেখানে একটা সময় গবাদি পশু চড়ত, অর্থাৎ প্রাচীন রোম যখন ধ্বংস হয়ে গেল, যে প্রাচীন রোমে এক সময় সভা বসত, সেই ধ্বংস হয়ে যাওয়ার পরে সেই সভাস্থলে গবাদি পশু চড়ত। কবি ভবিষ্যৎ শহর ধ্বংস হলে তার একই করুণ পরিণতির চিত্র তুলে ধরেছেন, যে আমাদের শহর যদি একবার ধ্বংস হয়ে যায় এই বিশ্ব উষ্ণায়নের ফলে, তাহলে আমাদের এই ধ্বংসপ্রাপ্ত শহরে একটা সময় এই গবাদি পশু বিচরণ করবে। অর্থাৎ আগে থেকে কবি আমাদেরকে সতর্ক করছেন। As they grazed in the forum for 1000 years, বলছে ফোরাম মানে রোমান সভাস্থল, এক সময়ের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র, for 1000 years, 1000 বছরেও বেশি সময় ধরে। কি বলছে? as they grazed in the forum for 1000 years, যেমন তারা 1000 বছর ধরে রোমের ফোরামে চড়েছে। এখানে গ্রেজ মানে চড়েছে, মানে গবাদি পশুরা রোমের এই ফোরাম, ফোরাম মানে কি বললাম, যে ফোরাম মানে রোমান সভাস্থল, এক সময় যেখানে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন রকম আলোচনা হতো। রোমের পতনের পর ফোরাম তার মহিমা হারায় এবং গবাদি পশুর চড়ার মাঠে রূপান্তরিত হয়। এই ঐতিহাসিক দৃষ্টান্ত ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত। With a little effort, the country will go on. With a little effort, অল্প চেষ্টা করলেই দেশ টিকে থাকবে। The country will go on, মানে go on মানে চলা বা টিকে থাকা, আমাদের এই দেশ টিকে থাকবে। কবি আশাবাদ ব্যক্ত করছেন যে জনগণের কিছুটা সচেতনতা ও পরিশ্রম ভবিষ্যতের ধ্বংস এড়াতে পারে। So what if we have lost our high place to stronger Carthages? So what if we have lost our high place to stronger Carthages? High place বলতে মর্যাদার স্থান বা নেতৃত্ব, কার্থেজেস বলতে হচ্ছে, কার্থেজ বলতে প্রাচীন শক্তিধর প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, প্রাচীন শক্তিধর প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, যাকে রোমের শত্রু বলা হয়। হ্যাঁ, রোমের শত্রু ছিল যে সমস্ত দেশগুলো, স্ট্রঙ্গার মানে আরো শক্তিশালী। বলছে যে শো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, বলছে তা কি হয়েছে, সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট, যদি আমরা আমাদের উচ্চস্থান হারিয়ে ফেলি, ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস, যদি আমরা আমাদের উচ্চস্থান হারিয়ে ফেলি, টু স্ট্রঙ্গার কার্থেজেস, আরো শক্তিশালী কার্থেজদের কাছে, তাতে কি হবে? এখানে কবি বলছেন যে আজকের দুনিয়ায় আমেরিকা বা পশ্চিমী সভ্যতা নেতৃত্ব হারাবে বা হারাতে পারে এশীয় বা অন্যান্য নতুন পরাশক্তির কাছে। মানে একটা সময় বলছে যে একটা সময় এমন দিন আসবে যে আমেরিকা অথবা পশ্চিমা সভ্যতা তারা তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলতে পারে। কবি এ নিয়ে আত্মতুষ্ট দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইস। দেখো, ফার ফ্লাং মানে হচ্ছে বিস্তৃত বা বহু দূরে, ফ্লিটস মানে হচ্ছে জাহাজের বহর, মার্চেন্ডাইস মানে হচ্ছে পণ্য। হুজ ফার ফ্লাং ফ্লিটস, যাদের দূর দূরান্তে যাওয়া নৌবহর,
হুজ ফার ফ্লাং ফ্লিটস, যাদের দূর দূরান্তে যাওয়া, ফ্লিটস মানে হচ্ছে নৌবহর, উইল বি লোডেড, পূর্ণ থাকবে, উইথ মার্চেন্ডাইজ, পণ্য। বলছে যে এই নতুন শক্তিধর রাষ্ট্রগুলি বিশ্ববাজারে আধিপত্য করবে তাদের পণ্য ও বাণিজ্যের মাধ্যমে। চিপার দ্যান আওয়ার্স উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ। চিপার মানে আরও সস্তা, গ্ল্যাড মানে খুশি, ওয়াচ ফ্রম দ্য বিচ উপকূল থেকে দেখা। বলছে চিপার দ্যান আওয়ার্স, যা আমাদের চেয়ে অনেক সস্তা হবে। চিপার দ্যান আওয়ার্স, আমাদের চেয়ে অনেক সস্তা হবে। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, আর আমরা খুশি মনে সৈকত থেকে তা দেখব। উই উইল বি গ্ল্যাড, আমরা খুশি মনে কি করব না, টু ওয়াচ, দেখব, লক্ষ্য রাখবো, ফ্রম দ্য বিচ, সেই সৈকত থেকে। আমরা আর প্রতিযোগিতায় অংশ নেব না, বরং দর্শকের মতো দাঁড়িয়ে দেখব অন্যদের উন্নতি। এটাও কবির একটি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি, যে অন্যান্য দেশগুলো উন্নতি করবে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এটা এক প্রকার ব্যঙ্গ করেই কবি আমাদেরকে বলেছেন। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, কোরিয়ান আর্মাডাস বলতে কোরিয়ার বিশাল যুদ্ধ জাহাজের বহর, পাস মানে চলে যাওয়া। যখন কোরীয় নৌবহরের আলো পাশ দিয়ে যায়, যখন কোরীয় মানে কোরিয়ার যে নৌবহরের আলো পাশ মানে পাশ দিয়ে চলে যায়, কি বলতে চাইছে? এখানে কোরিয়াকে প্রতীক করে ভবিষ্যতের শক্তিধর দেশ হিসেবে দেখানো হয়েছে, যে কোরিয়া একটা সময় ভবিষ্যতের শক্তিধর দেশ হবে, তারা বিশ্বের নেতৃত্ব দেবে, আমরাও কেবল তা দেখব। অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এন্ডলেস মানে অনন্ত বা যা থামে না এমন, পেট্রোল মানে হচ্ছে পাহারা দেওয়া। বলছে অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাদের নিরন্তর বিশ্ব পরিক্রমার পথে, নিরন্তর বিশ্ব পরিক্রমার পথে এই নতুন শক্তিধর রাষ্ট্রগুলি সারা পৃথিবীতে তাদের উপস্থিতি ও প্রভাব বজায় রাখবে, সামরিক, বাণিজ্যিক কিংবা সাংস্কৃতিক ভাবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, ওদেরও হোক সূর্যের নিচে একটুখানি সময় কাটানো। লেট দেম হ্যাভ লিটল টাইম, দেয়ার লিটল টাইম, খ্যাতি বা ক্ষমতার সময় পাওয়া সামান্য। কবি এক ধরনের তাচ্ছিল্য ও নির্লিপ্তভাবে বলছেন যে নতুন পরাশক্তিরাও কিছু সময় নেতৃত্ব পাক, এতে কিছু আসে যায় না। উই উইল সে টু আওয়ারসেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে, কি বলছে? উই উইল সে টু আওয়ারসেলভ, আমরা নিজেদেরকে বলবো যখন আমরা দুলতে শুরু করব। মানে বলছে মানুষ ভবিষ্যতের কঠিন সত্যকে এড়িয়ে চলবে আনন্দ বা উৎসবের মধ্যে দিয়ে। টু দ্য স্ট্রেনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, টু দ্য স্ট্রেনস, স্ট্রেন মানে সুর বা সঙ্গীত, নেটিভ মানে দেশীয় বা স্থানীয়, বিচ ব্যান্ড মানে সৈকতে বাজানো ব্যান্ড দল। বলছে আমাদের সৈকতের দেশীয় ব্যান্ডের সুরে দুলতে দুলতে মানুষ হয়তো বাস্তবতা ভুলে গান বাজনা আর আনন্দে মেতে থাকবে। এটি অবহেলার প্রতীক। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, ইগনোরিং মানে উপেক্ষা করা, হিটস ফ্রম দ্য আর্কটিক মানে আর্কটিক অঞ্চল থেকে আসা প্রবাহ বা আক্রমণ, মানে আবহাওয়ার বিপর্যয় বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। যে রেডিওতে আর্কটিক মানে উত্তর মেরু থেকে আসা বিপদের বার্তা উপেক্ষা করে, ইগনোরিং মানে উপেক্ষা করে, দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, রেডিওতে আর্কটিক মানে উত্তর মেরু থেকে আসা বিপদের যে বার্তাকে উপেক্ষা করে, মানে বলতে চাইছে যে আর্কটিক গলে যাওয়া বা জলবায়ুর পরিবর্তনের সতর্কতা উপেক্ষা করে মানুষ জীবনের ক্ষণিক আনন্দে মেতে উঠবে। এটি কবির ব্যঙ্গভরা সমাপ্তি। তাহলে এই কবিতায় অর্থাৎ কার্ল ডেনিশের লেখা গ্রিনহাউস এফেক্ট কবিতাটি কি না, এটি একটি সতর্কতামূলক ও ব্যঙ্গাত্মক পরিবেশ কেন্দ্রিক কবিতা, যেখানে কবি ভবিষ্যতের এক ভয়াবহ অথচ সম্ভাব্য বাস্তবতার চিত্র এঁকেছেন। এই কবিতার সাবজেক্ট ম্যাটার হচ্ছে তাহলে কি না, এই কবিতায় মূলত গ্লোবাল ওয়ার্মিং, যাকে আমরা বাংলায় বলি বিশ্ব উষ্ণায়ন, ও গ্রিনহাউস প্রভাবের ফলে ভবিষ্যতের সমাজ, ভূগোল
কৃষি, রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিকে যেসব মৌলিক পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হয়েছে। কবি আমাদের সতর্ক করেছেন যে যদি এখনই আমরা পরিবেশ রক্ষার উদ্যোগ না নিই তাহলে সভ্যতা রোমের মতো ধ্বংস হয়ে যেতে পারে। এই কবিতার ল্যাঙ্গুয়েজ বা স্টাইলটা কি ছিল, ভাষা বা শৈলী কি? কবিতাটি লেখা হয়েছে সরল কথ্য ভাষায়, যা খুব সাধারণ পাঠকের কাছেও সহজবোধ্য। ব্যঙ্গ মানে স্যাটায়ার অ্যান্ড আত্মতুষ্টি, কমপ্লেসেন্সি, ব্যঙ্গ ও আত্মতুষ্টির মিশ্রণে কবি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ভয়ঙ্কর অথচ চুপচাপ উপস্থাপন করেছেন। কবিতায় রয়েছে ইতিহাস ও বর্তমানের যোগসূত্র, রোম, কার্থেজ, ফোরাম ইত্যাদি উদাহরণের মাধ্যমে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখানো হয়েছে। এই কবিতার স্ট্রাকচার আর ফর্মটা কি, কাঠামো, রচনা শৈলী কি? কবিতাটি কোনো নির্দিষ্ট ছন্দ বা ছন্দবদ্ধ গঠনে লেখা নয়, ফ্রি ভার্সিটি। এটি একটি ধারাবাহিক ভিশন বা ভবিষ্যৎ দৃষ্টপথের মতো সাজানো, যেখানে প্রতিটি স্তবক এক একটি সম্ভাব্য সামাজিক পরিবর্তনকে তুলে ধরে। এখানে কিছু সিম্বলস বা মেটাফোর্স রয়েছে, যেমন দেখো, গ্রেন বেলস স্লাইডিং টু দ্য পোলস, বলতে এই যে কৃষিক্ষেত্র মেরু অঞ্চলে সরে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, উষ্ণতা বাড়ছে। ডাস্ট বাবেলস, খরা ও মরুভূমিতে পরিণত হওয়া অঞ্চল। গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, এটা হচ্ছে নতুন শক্তিধর অঞ্চল, গলে গিয়ে কৃষিযোগ্য জমিতে পরিণত হচ্ছে। কার্থেজ, শক্তিশালী নতুন পরাশক্তি, যেমন এশিয়া, কোরিয়া। বিচ ব্যান্ড ভার্সেস আর্কটিক হিটস, মানে বিনোদনে মগ্ন মানুষ প্রকৃত বিপদ উপেক্ষা করছে। বেশ, তাহলে এই কবিতার মূল থিম কি, এটা একটু জানা দরকার। মূল থিম কি, থিমস, মূল বিষয়বস্তুর মধ্যে এক নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল কোল্যাপস, মানে পরিবেশ বিপর্যয় হচ্ছে। কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো গ্লোবাল ওয়ার্মিং এবং তার ফলে আমাদের পৃথিবীর সামাজিক ও ভৌগোলিক গঠন কিভাবে বদলে যাবে। দ্বিতীয় নম্বর কি থিম হচ্ছে ফল অফ সিভিলাইজেশন, সভ্যতার পতন ও ইতিহাসের পুনরাবৃত্তি। রোমের পতন, ফোরামে ভেড়াচড়া, এগুলো উদাহরণ হিসাবে এসেছে বর্তমান সভ্যতার সম্ভাব্য পরিণতির পূর্বাভাস দিতে। 3. কমপ্লেসেন্সি অ্যান্ড ইনঅ্যাকশন, আত্মতুষ্টি ও নিষ্ক্রিয়তা। মানুষ যখন কেবল গান শোনে, সৈকতে নাচে আর সত্যকে অস্বীকার করে, তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। 4. শিফট ইন গ্লোবাল পাওয়ার, শক্তির স্থানান্তর। কবি বলছেন পশ্চিমীরা নেতৃত্ব হারিয়ে দর্শক হয়ে উঠবে, আর নতুন শক্তি যেমন কোরিয়া বাণিজ্যিক ও সামরিকভাবে বিশ্বে নেতৃত্ব দেবে। পোয়েটস টোন অ্যান্ড অ্যাটিটিউড, কবির দৃষ্টিভঙ্গি কি? কার্ল ডেনিশের দৃষ্টিভঙ্গি দ্বৈত প্রকৃতির। একদিকে সতর্কতামূলক, মানে কশনারি, কারণ তিনি দেখাচ্ছেন কিভাবে সভ্যতা বিপদের মুখে। অপরদিকে ব্যঙ্গাত্মক, স্যাটারিক্যাল ও খানিকটা আত্মত্যাগী স্বর, রিজাইন টোন, যেখানে কবি বলছেন লেট দেম হ্যাভ দেয়ার টাইম ইন দ্য সান, সাজেস্টিং কোয়াইট অ্যাকসেপ্টেন্স অফ ডিক্লাইন। মেসেজ অর মোরাল, বার্তা বা উপদেশটা কি? এই কবিতা আমাদের স্মরণ করিয়ে দেয় যদি এখনই আমরা সচেতন না হই, প্রকৃতিকে রক্ষা না করি, তবে ভবিষ্যতের পৃথিবী আমাদের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে। আমাদের নীরবতা ও নিষ্ক্রিয়তাই আমাদের পতনের কারণ হবে। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি কনক্লুশনে? দ্য গ্রিনহাউস এফেক্ট একটি গভীর ভাবনাপ্রবণ ও দূরদর্শী কবিতা, যেখানে কার্ল ডেনিশ শুধুমাত্র একটি পরিবেশগত সমস্যা নয়, বরং একটি সভ্যতার সম্ভাব্য পরিণতি তুলে ধরেছেন। কবি ব্যঙ্গ, ইতিহাস ও বাস্তবতাকে একত্র করে এমন এক পৃথিবীর কল্পনা করেছেন যেখানে মানুষ নিজের হাতে ধ্বংস ডেকে এনেছে, তবুও সেটা ভুলে আনন্দে মত্ত। এটি একটি ধাক্কা দেওয়ার মতো সতর্ক বার্তা, যা আমাদের এখনও পরিবর্তনের সুযোগ